এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ইতিজার কথাগুলো কেমন যেন শোনালো। রুষার খাওয়া শেষ, হাত ধুয়ে পানি খেয়ে নীলার দিকে তাকালো, মলিন মুখে বলল, আন্টি এবার কি হবে? অন্তর আসবে, আমি জানতাম না, বিশ্বাস করো। নীলা আর ইশরা মুখটা বিষণ্ণ করে রেখেছে। ইশরা বলল, রুষাদি রাগ করো না, একটা কথা বলি। আগে দিদি ডাকা বন্ধ কর। না, আমার ভালো লাগে। শোনো না, ওদের দুজনের যা অবস্থা, একে অন্যের মুখও দেখবে না কখনো। তোমাকে হয়তো যে কোনো একজনকে বেছে নিতে হবে বন্ধু হিসেবে। রুষা কথা না বাড়িয়ে দরজার কাছে গিয়ে হেসে সবাইকে বলল, দোয়া কইরো আমার জন্য, আল্লাহ জানে সামনে কি কি ফেস করি। রুষা কলিং বেল টেপার আগে ভাবছে ভেতরে ঢুকবে কি ঢুকবে না। এত বছর পর বন্ধুর দেখা পাবে, একদিকে উত্তেজনা অন্যদিকে ভয়। ভাবনা শেষে কলিং বেল বাজাতেই রুকাইয়া এসে দরজা খুলে দিল। গুটি পায়ে প্রবেশ করতেই লক্ষ্য করলো ড্রয়িং রুমে সোফায় বসে আছে সুদর্শন পরিচিত ছেলেটা। হাতে শরবতের গ্লাস, সামনের কয়েক পদের নাস্তা সাজানো, হয়তো মা বা রুকাইয়া দিয়েছে। সালাম দিল রুষা। অন্তর গ্লাসটা রেখেই মুচকি একটা হাসি দিল। সালামের উত্তর নিয়ে বসার জন্য ইশারা দিল। মিটমিটিয়ে হেসে বলল, রুশি, ইউ আর গ্রোন আপ ডিয়ার। অন্তরের আগের মতো চাঞ্চল্য দেখে রুষা কিছুটা খুশি হলেও মনে ঠিকই আতঙ্ক কাজ করছে। কিসের জন্য ভয় বুঝতে পারছে না। তখনই হুড়মুড় করে রাব্বি, সামিরা, কাইফা, সাইব ঢুকলো ড্রয়িং রুমে। ঝাঁপিয়ে পড়লো সবাই। রুষা একটু দূরে দাঁড়িয়ে দেখছে সবার পূর্ণ মিলনী। নাস্তা ট্রেতে হামলে পড়লো প্রত্যেকে। অন্তর রুষার দিকে ফিরে মুখ পাকন খেতে খেতে বলল, রুশি, একা কে খেলি? আমার জন্য তো একটু নিয়ে আসতে পারতি। রুষা চমকে গিয়ে তাকিয়ে বলল, আমি কি খেয়েছি তুই কি করে জানিস? ম্যাজিক। বলেই হাসছে অন্তর। পরে সকলের কৌতূহল দমাতে বলল, নীলা মাকে ফোন করেছিলাম তুই আসার আগে, তখন নীলার মাই বলল বাসায় যেতে, অনুরোধ করলো, কিন্তু ওই বাসায় তো আমার ঘোষ শত্রু থাকে, সো যার প্রস্তাব রিজেক্টেড। সামিয়া মুখটা মলিন করে বলল, এভাবে বলিস কেন? ও শত্রু কেন হবে? নিজেদের ঝামেলাটা এবার মিটিয়ে নে দোস্ত। অন্তর ফুস করে দম ফেলে বলল, শামু, মাঝে মাঝে কিছু জিনিসের ভাগ দিতে নেই। আমার আর ইতির মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ অ্যাসেস চলে এসেছে যে খণ্ডন তো পসিবল না, আবার দুজন নিতেও পারবো না। সেক্ষেত্রে বন্ধুদের বিচ্ছেদই ভালো। তুই কেন এসেছিস? রুশান এমন প্রশ্নে সকলে বিস্মিত, অবাগত দৃষ্টি নিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মনুষ্য চোখগুলো যেন প্রবলভাবে জানতে চাইছে হেন প্রশ্নের মানে কি। তবে কি রুষা খুশি নয় অন্তরের আগমনে? হয়তো তাই। এখন থেকে বন্ধুত্বের বিচ্ছেদ আসতে পারে। ইর্তিজা তো এমনিতেই কথা বলে না অন্তরের সাথে। আজ অন্তরের ঠান্ডা, হালকা এবং তর্কবিহীন একটা বিচ্ছেদের সরাসরি ইঙ্গিত প্রকাশ পেল বন্ধুদের মাঝে। রুষা পরিস্থিতি সামাল দিতে বলল, আরে বাবা, হঠাৎ আসার কারণ জানতে চাইলাম। ও সেটা বল। আমি ভাবলাম আমি আসাতে তুই খুব অখুশি। যাই হোক, তোদের জ্বালিয়ে মারতে এসেছি, ভাবছি যাবো না। সকলের মুখ লটকে গেল, হা করে তাকিয়ে আছে সেদিকে। অন্তর দম ফাটা হাসি দিয়ে বলল, আরে মজা করছি, ভ্যাকেশন এসেছি, চলে যাবো আবার। আর এছাড়া বাড়িতে যাব, দাদা দাদি অসুস্থ, তাই তাদের দেখতে এসেছি। তুই কি খুশি না রুশি? অবশ্যই খুশি। তুই খা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। রুষা সকলকে এড়িয়ে চলে যাওয়ায় দুটি কারণ হিসেবে নিজেকে বোঝালো। এই যে এখানে ইর্তিজা নেই, ওকে ছাড়া আড্ডা শূন্য মনে হচ্ছে। আর ও কোনোভাবেই চাচ্ছে না এখানে ইর্তিজাকে নিয়ে কোনো কথা উঠুক। অন্তরের কথার ধারণ রুশান পছন্দ হয়নি। রুমে এসে ইর্তিজাকে ফোন দিতেই দুটো রিং হয়ে কল কেটে গেল। টং করে মেসেজ আসলো, Ruxar, enjoy your time. I'm okay.
I'll switch off my phone. We'll miss you, dear. Take care. We'll see you in exam. রুষা মনে হলো সবে তো বিচ্ছেদ শুরু। আগামী 1 সপ্তাহ কলেজ বন্ধ। টেস্টের আগে আর প্রাইভেট বা কলেজ কোথাও যেতে হবে না। অন্তরের অবস্থা দেখে মনে হচ্ছে সে বন্ধুদের সাথে থাকবে। এই বাসায় ও ভালোই আনাগোনা হবে। ইর্তিজা নিজেকে ঘরে বন্দি করবে রুষার কাছে, এই ব্যাপার স্পষ্ট। প্রচণ্ড অভিমান নিয়ে রুষার নিজের ফোন অফ করে দিল। করবে না যোগাযোগ, থাকুক ওর ইগো নিয়ে। কেউ বুঝে না রুষাকে, ইর্তিও কষ্ট দেয়। ও কি বুঝলো না রুষা এখন পড়ার ওর হেল্প দরকার হতে পারে? কোন সাহসে ফোনটা বন্ধ করলো? সব বন্ধুত্ব শেষ করবে? লাগবে না কাউকে লাগবে না। আজকের রাতটা পোহালেই আগামীকাল সকাল থেকে টেস্ট পরীক্ষা শুরু। গত সপ্তাহে নামাজ ব্যতীত একবারও বাড়ির বাইরে যায়নি ইর্তিজা। পড়ার মধ্যেই লেগেছিল। বন্ধুরা প্রথম দুদিন অন্তরের সাথে বের হয়েছে। এরপর শুনেছে অন্তর গ্রামের বাড়িতে গিয়েছে, ওরাও পড়তে ঢুকেছে। রুষার সাথে কথা হয়নি। মাঝে একদিন ইতি ফোন দিয়েছিল, ফোন দুবার রিং হয়ে কেটে গিয়েছে। তখনই বুঝতে পেরেছে অভিমান করে ব্লক করে দিয়েছে। এই বিষয়টা আর ঘাটানোর প্রয়োজন মনে করেনি। পরীক্ষার পর ব্যাপারটা ম্যানেজ করা যাবে। একটানা পড়ার পর একঘেয়ে লাগছে। উঠে 1 কাপ কফি নিয়ে আবার টেবিলে বসলো। তখনই ফোনে মেসেজ আসলো। সাবধানে এক্সাম দেবেন, ইনশাল্লাহ ভালো হবে, গুড লাক। ইর্তিজা প্রবলভাবে বিরক্ত অনুভব করলো। গত 1 সপ্তাহ এই মেয়েটা ইচ্ছে মতো জ্বালিয়েছে। কিছু রেগে বলতে পারছে না। রুষার বোন হয় তাই ভেবে মেয়েটার আচরণ যথেষ্ট সন্দিহান। গুনে গুনে 4 বছরের বড় একটা মেয়েটার এমন লুতুপুতু স্বভাব ইর্তিজাকে ভাবাচ্ছে। ফোন সাইলেন্ট করে দিতে গেল, অমন সময় ফোন আসলো। পরিচিত নাম্বার দেখে অধর কোণে মিষ্টি হাসি ভেসে এলো। ফোন রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ফ্যানের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ইর্তিজা ফোন কেটে দিল। বড় একটা দম ফেলে বইটা বন্ধ করে দিল। একটানে কফি শেষ করলো। টেবিলের উপর থেকে হায়ার ম্যাথ প্রথম পত্রের নোট খাতা নিল। রুম থেকে সোজা বেরিয়ে দরজায় এসে জরিকে দেখতে পেল। ইর্তিজা জরির সাথে বরাবরই কথা কম বলে, এমন নয় যে সম্পর্কে খারাপ, কিন্তু এরপরও কম বলে। জরিকে দেখতে পেয়ে আজ বলল, মামিমা, দরজাটা লাগিয়ে দিন, আমি একটু বাইরে যাচ্ছি। এমন সম্বোধনে খুব খুশি হলো জরি। ছেলেটার শ্রদ্ধাবোধ দেখে মন জুড়ালো। জরি এগিয়ে এসে দরজা লাগিয়ে দিল। ইর্তিজাও বেরিয়ে পড়ল গন্তব্যে। কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। দরজায় রুকাইয়াকে দাঁড়াতে দেখে হাসি দিল। রুকাইয়া না হেসে বিরক্ত নিয়ে বলে, রুমে যা, দেখ বই খাতা সব সিটিয়ে রেখেছে। ইর্তিজা সোজা রুষার রুমে যাবে, মাঝে বাধা দিল সুমাইয়া। আচমকা সামনে আসায় বুকের ভেতর থক করে উঠল। মনে মনে ভাবল, পাগল নাকি এই মেয়ে? কাজ কারবার খুবই অসহ্যকর। সুমাইয়া 32টা দাঁত দেখিয়ে হিহি করে হেসে বলল, হ্যালো ইর্তিজা, কেমন আছো? অনেকদিন পরে এলে যে। ভ্রু কুচকে উত্তর দিল ইর্তিজা, আপু, আগামীকাল থেকে এক্সাম, তাই সময় পাইনি। কিছু মনে করবেন না, একটু রুকসারের রুমে যাব। ও শিওর, প্লিজ। জায়গা ছেড়ে দিল সুমাইয়া। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে অনুমতির আওয়াজ এলো। ইর্তিজা নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল হেড ডাউন করে বসে আছে ম্যাডাম। সামনে বই খাতা ছড়ানো ছিটানো। দরজা খোলা রেখে ভেজিয়ে দিয়ে টেবিলের পাশে টুলটায় বসলো। গলা খাকারি দিয়ে সালাম দিল। রুমে ইর্তিজার প্রবেশ রুষা বুঝতে পেরেছে কয়েক মিনিট আগেই। এখনো আগের অবস্থাতেই আছে। রুষার হেলদুল না দেখে আবার গলা ছেড়ে কাশলো ইর্তিজা। এবার রুষা চোখ তুলে তাকালো। হাতের নোট খাতাটা কোনো রকম টেবিলে রাখলো। থমকে গিয়ে রুষার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। যা বুঝার বুঝে গিয়েছে ইর্তিজা। বারবার চেঞ্জ হওয়ার দরুন প্রথম পরীক্ষাটায় হায়ার ম্যাথ, যা রুষা জমের মতো ভয় পায়। জোরে শ্বাস টেনে ইর্তিজা নিজেকে আশ্বস্ত করে রুষাকে প্রশ্ন ছুড়ল, কোনো চ্যাপ্টারে কি করা হয়নি? রুষা উপর নিচ মাথা নাড়ল।
তার মানে হয়েছে? ইর্তিজা পুনরায় প্রশ্ন করলো। কোন কোন চ্যাপ্টার বাকি? রুষা নীরব নিস্তব্ধ। ইর্তিজা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কথা না বললে বুঝবো কিভাবে রুকসার? হয়েছে, শুধু ইন্টিগ্রেশনটা বাকি। তাহলে চোখ মুখের এই অবস্থা কেন? টানা কত ঘন্টা কাঁদলে চোখ গাল এমন ফুলে যায়, এই ব্যাপারটা খানিকটা জ্ঞান আছে আমার। চিন্তা হচ্ছে পরীক্ষার জন্য। দুপাশে মাথা নাড়ে রুকসার। টেবিল কাঁপিয়ে ফোন বেজে উঠল। স্ক্রিনে জল করছে অন্তর নামটা। ইর্তিজা একবার তাকিয়ে না দেখবার ভান করে নোট খাতা উল্টানো শুরু করলো। ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। খানিকটা অবাক হলো ইর্তিজা রুষা ফোন রিসিভ না করাতে। পুনরায় বেজে উঠলে রুষা কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ছুঁড়ে মারল বিছানায়। ইর্তিজা বড় বড় চোখ করে অবলোকন করছে ঘটনা। বেশ অবাক হয়ে বলল, হয়েছেটা কি তোর? রিসিভ করতি? কি বলে শুনতি? রুষা দৃষ্টি দেয়াল ঘড়িতে ঠান্ডা গলায় বলল, সময় কত দ্রুত চলে যায়, তাই না রে? আমরা বড় হয়ে গেলাম, টেস্ট দিচ্ছি, 2 দিন পর ইনশাল্লাহ ভার্সিটি যাব। কত পরিবর্তন। ইর্তিজা কপাল কুঁচকে বলল, আপাতত টেস্ট দে, বাকি চিন্তা পরে। হাসগুই চিন্তা ভাবনা। কোথায় কি বুঝিসনি দেখা করে দিই। আমাকে আরেকবার রিভিশন করতে হবে বাসায় গিয়ে। রুষা ইর্তিজার দিকে তাকিয়ে বলল, ইর্তি আজকের পর আমার থেকে দূরে থাকবে, লাইফ সেটেল কর। আমি চাই না আমরা আর এভাবে মুখোমুখি বসে কখনো কথা বলি। অব্যক্ত বদন, বিস্ময় চোখে রাজ্যের প্রশ্ন চেহারায় সন্দিহান ভাব নিয়ে নিষ্পলক চেয়ে আছে ইর্তিজা। মেয়েটা কি মজা করলো নাকি সিরিয়াস? মুখ দেখে তো মনে হচ্ছে না মজা করছে। তাহলে কি? পড়া বাদ দিয়ে ওকে বুঝাতে ছুটে চলে এসেছে ওর ফোন পাওয়া মাত্রই। অথচ কি বলছে এই মেয়ে এসব বুঝাতেই পারছে না রুষাকে। এক্সাক্ট কেমন প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যাবে? মনে হলো এই যাবৎকালে যা যা পড়া পড়েছে মুহূর্তেই সব ব্রেন থেকে নাই হয়ে গেছে। ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে। রুষা পুনরায় বলল, জানি কষ্ট হবে, এরপর চেষ্টা কর, আমিও করব। ইর্তিজা কাপা গলায় প্রশ্ন করলো, আমার অপরাধ? রুষা চোখ দুটো বন্ধ করে ফেলল। নিজেকে স্থির করে বলল, তুই আমার বন্ধু, তোকে এর চেয়ে বেশি আমি ভাবিনি ইর্তি। আর এসবে মন দিয়ে নিজের গোলটা নষ্ট করিস না, অন্তরের সাথে ঝামেলা মিটিয়ে নিস। হতবাক হয়ে প্রশ্ন ছুড়ল ইর্তিজা। বলে দিয়েছে সব অন্তর? ইর্তিজা ঢোক গিলে উত্তর দিল, রুকসার কয়টা দিন সময় দে, অন্তত এইচএসসি পর্যন্ত, নতুবা আমি ভেঙে পড়ব। পরীক্ষায় ফেল করার সম্ভাবনা মুহূর্তের মধ্যে শতভাগ হয়ে গিয়েছে। এতটুকু প্রতিদান তো পেতেই পারি এত বছরের বন্ধুত্বে। রুষা চোখ খুলে ইর্তিজার দিকে তাকিয়ে দেখলো ওর দু চোখ দিয়ে পানি পড়ছে। বারবার চোখ মুছছে। টুল ছেড়ে উঠে দাঁড়ালো। এতটুকু রিয়েলাইজ হচ্ছে যে শ্বাস আটকে আসছে। উঠে সোজা বারান্দায় চলে গেল। ফ্রেশ অক্সিজেনের দরকার। এত বছরের লুকানো সত্যটা অন্তর বলে দিল। কেন পিছে ছুরি মারলো? গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করছে। রুকসার বলেছে ওর থেকে দূরে থাকতে। রুকসার বলেছে ওর থেকে দূরে থাকতে। এটাই ভালো। পারতে হবে। ইর্তিজা পারবে, সব পারবে। নিজে নিজে বিড়বিড় করছে এসব। যতবার ভাবছে বুকের ভেতর মোচড় দিচ্ছে। কিছুক্ষণ পর আগের জায়গায় ফিরে এলো। টুল টেনে বসে বলল, ও রুকসার, আমি কেমনে থাকবো? পারছি না তো। তুই কথাই বল, কথা বন্ধ করিস না। আমি তুই ছাড়া কাউকে আমার কমফোর্ট জোন ভাবতেই পারি না। চলে যাবো তো এইচএসসির পর বাইরে। এতটা নির্দয় হোস না। তুই আব্বু আম্মু ইশরার মতো আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিস। আমি হাউমাউ করে কাঁদতে পারছি না তো রুকসার। ভেতরটা ফেটে যাচ্ছে। কালকে ম্যাথ এক্সাম, বসতে পারবো না তো পরীক্ষায়। তুই এমন করলে। রুষা খেপে গিয়ে বলল, আমারও পরীক্ষা, তোকে কি পরীক্ষায় বসতে বাধা দিয়েছি? বাসায় যা, পড়তে বস। তখনই নাস্তা নিয়ে ঢুকলো সুমাইয়া। ইর্তিজা 2 হাত দিয়ে চোখ মুছে আড়াল করলো জল। সুমাইয়া হেসে বলল, আজকে রাতে ডিনার করে যেও আমাদের সাথে। চাচি বেগুন ভর্তা করেছে, শুনলাম তুমি নাকি অনেক পছন্দ করো।
রুষার দিকে এক পলক চেয়ে বেরিয়ে গেল ওর দরজা দিয়ে। রুষার মা থেকে বিদায় নিয়ে গেটের সামনে রাস্তায় গিয়ে বসলো। মাথার উপর ল্যাম্পপোস্ট, চকচকে পরিষ্কার রাস্তার ফুটপাতে গাছতলায় ছন্ন ছাড়া ভাবে একটা ছেলে বসে আছে। ব্যাপারটা খুব একটা ভালো দেখায় না। হাতের ফোন নিয়ে অন্তরের নাম্বারে কল দিল। সেদিন ইশরা জোর করে সেভ করে দিয়েছে অন্তরের নতুন নাম্বারটা। রিং হতেই কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। এত বছর পর কি মনে করে ইরতিজা স্যার? কেন করলি এমন কাজটা? তোর তো অনেক মানুষ আছে, সবার সাথে মিশতে পারিস, বন্ধুর অভাব নেই। সুখটা কেন কেড়ে নিলি? কেন বলে দিলি সব? অন্তর থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলে, রশি কি বলছে তোকে? কি বলছি আমি ওকে? ও আমাকে সরাসরি ওর থেকে দূরে থাকতে বলেছে। অন্তর বিস্ময় নিয়ে বলল, বন্ধু বিশ্বাস কর, আমি কিছু বলতাম না। আমাদের ঝগড়ার কারণ জানতে চেয়েছে, তাও তোর কসম দিয়ে। কসমে আমি বিশ্বাস করি না অন্তর। আর যদিও বাস্তব হয়, তবুও তো ভালো ছিল আমার জন্য। কেন কেড়ে নিলি আমার সুখ? ও কখনো স্বাভাবিক হবে না আমার সাথে, আর কথা বলবে না ঠিকভাবে। কিভাবে পরীক্ষা দিব আমি? কি করব আমি? ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে দু হাতে মুখ চেপে ধরেছে। কিছুক্ষণ পর মুখ মুছে দাঁড়িয়ে পড়ল। নিজেকে দৃঢ় প্রতিজ্ঞা করে বলল, আর আসবে না ইর্তিজা তোর সামনে রুকসার। এই শেষ ছিল। দেখবি না তুই আর ইর্তিজাকে। ভালো থাকিস। সময় ছুটে বেড়ায় ক্ষিপ্ত চিতার ন্যায় অদৃশ্য গতিতে। দিনের আলোয় রঙিন রং ছড়িয়েছে, রাতের কালো নিকোষ আধার দেখিয়েছে তার বিষণ্ণ চেহারা। সেদিনের পর থেকে আজ প্রায় 2 মাস 21 দিন রুকসার ইতিজাকে দেখেনি। আজও বারান্দায় দাঁড়িয়ে আছে, আজও অপেক্ষা করছে ইতিজার জন্য। টেস্ট পরীক্ষার সিট পড়েছিল আলাদা। রাব্বির কাছে শুনেছিল টেস্ট টেনে টুনে পাশ করেছে ইতিজার হঠাৎ পরিবর্তন সবাইকে ভাবাচ্ছে। পরীক্ষার দিনগুলোতে 1 ঘন্টা দেরি করে আসতো প্রতিদিন। এমন কোনো শিক্ষক নেই যারা ইতিজাকে পার্সোনালি বুঝায়নি। সবাই কাউন্সিলিং করেছে। ওর একটাই উত্তর ছিল, এইচএসসি ভালো করে দিবে, টেস্ট দিতে ইচ্ছে করছে না। আসরের নামাজ পড়ে রুষা ফোনে পরিচিত নাম্বারটায় প্রেস করলো। 2 বার কল দেওয়ার পরও রিসিভ হলো না। ঠোঁটের কোণে হাসিটা গাঢ় হলো। মনে মনে নিজেকে নিজেই ধিক্কার দিল। বেহায়া রুষা, নিজেই তো বলেছিলি দূরে থাকতে, আবার কোন আক্কেলে ফোন দিলি? ফোন বন্ধ করে পড়তে বসলো। বাবার ইচ্ছে পূরণ করতে হবে। আসল উদ্দেশ্য এই একটাই। জরি ক্যাম্পাস থেকে বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে। মায়ের ফোন দেখে কিছুটা চিন্তিত হয়ে রিসিভ করলো। বলো মা। বাসায় গিয়েছিস? হুম। আচ্ছা, ফ্রেশ হয়ে খেয়ে ফোন দিস, একটু জরুরি আলাপ আছে। এখনই বলো, সমস্যা নেই। জলতার কিছু টাকা লাগবে। বন্ধুদের সাথে নাকি পিকনিকে যাবে। গত মাসেই সব টাকাই তো খরচ হয়ে গেছে। কত? 4000। মা, আমি জানি টাকা কোথায় গিয়েছে। গত মাসে তোমাকে আমি আমার বেতনের 33,200 টাকা দিয়েছি। মাস এখনো পরে। এমন না যে তোমরা এই টাকায় চলো। ভাইয়া কিন্তু আমাকে জানিয়েছে সে 25,000 টাকা পাঠিয়েছে। জেরিনের জামাইকে আমাদের ভাই বোনের রক্তপানি করা টাকাগুলো মদ গাঞ্জা খেয়ে খরচ করতে না দিয়ে ছোট মেয়েটার বিয়ের ব্যবস্থা করো। আমি টাকার মেশিন না। আর জলটাকে মাসের শুরুতে 2000 টাকা দিয়েছি। এত লাক্সারি লাইফ লিড করার দরকার কি? টাকার খোটা দিলি? অবশ্যই দিলাম। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা কেউ ঘরে বসে নষ্ট করবে, মেনে নেব না তো। নিব না তো টাকার। ঠিক আছে। জরি ধপ করে ফোন কেটে দিল। বড় ভাই বলেছে সব তাকে বাসায় টাকা কোনো খাতে যায়। বলতা জরির ছোট বোন এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে আরেকজন ছেলের সাথে রিলেশন করে। বড় লোকের ছেলে। শত বারণ করে সত্ত্বেও এ কথা শুনিনি। রঙিন দুনিয়া দেখছে চারদিকে। 1-2 মাস টাকা না দিলে পরিবার ঠিক জায়গায় আসবে বলে জানিয়েছে বড় ভাই। 2 ভাই বোন মিলে প্ল্যান করে এবার বাসার মানুষগুলোকে শায়েস্তা করবে। নিজের খুশির সংবাদটা জানাতে পারল না জরি। কয়েক মাস পর নতুন সদস্য বাসায় আসলে
সে থাকবে মাতৃকালীন ছুটিতে, তখন টাকা দিবে কি করে সব ভেবেই চিন্তা। একবার যদি টনক নড়ে, সেদিন জরি এবং সাইমকে খারাপভাবে অপমান করেছে জরির মা, বিয়ে মেনে নেবে না জানিয়েছিল। জরিও তেজ দেখিয়ে চলে এসেছিল। ঠিক ওই কয়েকদিন পর মা ফোন দিয়ে জানালো মেনে নেবে। ওই যে টাকার কথা বলে জরি প্রতি মাসে টাকা পাঠাবে বলেছিল। ফোনটা হাতে নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বিছানায় উদাম গায়ে শুয়ে আছে ইর্তিজা। কল লিস্টে 2টো কল, একই নাম্বার থেকে। ভেবে চিনতে নাম্বারটা ব্লক করে ডিলিট করে দিল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া উষ্ণ অশ্রু মুছে রুমের বাতি জ্বালিয়ে দিল। ফোন যখন এসেছিল ইর্তিজা তখন ওয়াশরুমে। এখন মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভাগ্যিস ধরার সুযোগ ছিল না, হয়তো নিজেকে সামলাতে পারতো না। পড়া সম্পূর্ণ মনোযোগ দিতেই পুনরায় কল এলো ফোনে। পরিচিত নম্বর। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কাল একটু দেখা করতে পারবে? না, পরশু থেকে এক্সাম। প্লিজ, আর বলবো না। ভেবে দেখব। এই সুমাইয়া মেয়েটাকে সাহেস্তা করতে হবে। দিন নয় রাত নয় জ্বালিয়ে মারছে, এখন আর কিছু এসে যায় না। রুষার সাথেও যোগাযোগ নেই। এই সুমাইয়ার কি হলো না হলো ভাবার সময় নেই। অদ্ভুতভাবে না চাইতে কিছু জিনিস স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টিকর্তার ইশারায় হয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। এসএসসি সিট পড়েছে একই রুমের ঢুকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একটি ছেলের লাইন, অপরটি মেয়েদের। দুজনের দিকে তাকাতেই একেবারে চোখাচোখি হয়ে গেল। নিজেরাই চোখ সরিয়ে নিল। এই কয়েকটা মাস বন্ধুরা অনেক চেষ্টা করেছে ওদের মেলাতে। কি হয়েছে সেই কথা কেউ জানে না, কিন্তু কেউ কারোর সাথে কথা বলেনি। রুমে ঢেকে যে যার সিটে বসে পড়ল। বাংলা প্রথম পত্র। খুব ভালো হলো পরীক্ষা। দূর থেকে রুষা খেয়াল করলো ইর্তিজা এক্সাম শেষ হওয়ার 15 মিনিট আগে বের হয়েছে, তাও আবার বাংলা প্রথম পত্র। ব্যাপারটা অবিশ্বাস্য। এত লেখা, ওর লেখা এত তাড়াতাড়ি শেষ হলো কি করে যে ইর্তিজা শেষ মুহূর্ত পর্যন্ত লিখে সে নাকি 15 মিনিট আগে বের হলো। রুষা ভাবনায় বাদ দিয়ে নিজের লেখায় মনোযোগ দিল। পরীক্ষা শেষ। কাইফা, সামিরা, রাব্বি, সাইব এগিয়ে এলো। সবাই নৈবত্তিক মিলাচ্ছিল। ইর্তিজা এক পাশে দাঁড়িয়ে আছে। সামিরাকে ডাকতেই ও ইর্তিজার দিকে এগিয়ে গেল। সামিরা হাতে কয়েকটা প্যাকেট নিয়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে গেল। সামিরা এগিয়ে এসে রুষার হাতে প্যাকেট দিয়ে বলল, বলেছে খেয়ে নিতে। সামিরা, রাব্বি নিজেদের প্যাকেট থেকে সমুচা আর সিঙ্গারা বের করে খাচ্ছে। কলেজ গেট দিয়ে বের হয়ে একটা দোকানের সামনে দাঁড়ালো সবাই। রুকাইয়া আসলে রুষাকে নিতে, বাকিরাও বাবা বোন আসবে। ইর্তিজা একা যাবে। সাইম আসতে চেয়েছিল, ও নিষেধ করে দিয়েছে। কলেজ বেশি দূর নয়, বাসার অনেকটা কাছেই। রুষা নিজের খাবারের প্যাকেট খুলতেই দেখতে পেল ভেতরে 1 পিস কেক আর একটা স্যান্ডউইচ। সিঙ্গারাও খেতে পারে না অ্যাসিডিটির জন্য, তাই আলাদা করে ওর জন্য স্যান্ডউইচ এনেছে। পরীক্ষার পর সবার ক্ষুধা লাগাটা স্বাভাবিক, কিন্তু এই ছেলে বোর্ড পরীক্ষায় দিতে এসেও এসব ভেবে আগে বের হলো। ইর্তিজার দিকে তাকাতেই দেখলো ও চেয়ে আছে, হয়তো ভাবছে রুষা খাবে না। রুষার মন চাইলো ওর ভাবনা সত্যি করে দিতে। রুষা ক্রোধে পাশে দাঁড়ালো, টোকাই ছেলেটাকে প্যাকেটটা দিয়ে দিল। ইর্তিজা নিজের অজান্তে মুখটা হা করে ফেললো, চোখ দুটো ভরে আসলো। এই মেয়েটার জন্য পরীক্ষায় 15 মিনিট আগে বের হয়ে এসব কিনলো, যেন রুষা বের হয়ে কিছু খেতে পারে। কিন্তু মেয়েটা এটা কি করলো? আজ আর রুষার উপর রাগ হয়নি, বরং নিজের প্রতি মায়া হলো। এত অবহেলা, এত অপেক্ষার পর পাওনা ছিল হয়েছে একদম এমনটাই তো হচ্ছিল। রুষা স্পষ্ট বারণ কি শুনতে পায়নি? সেদিন দূরে থাকতে বলেছিল, তবুও এত দরদ কেন দেখায়? তার শাস্তি। রাব্বি রুষার দিকে এগিয়ে এসে বলল, কাজটা কি তুই ঠিক করলি রুষা? ইর্তিজা আকস্মাৎ সবার সামনে মৃদু হেসে বলল, রুষা যা করে সব ঠিকই করে। আমি গেলাম, পরে কথা হবে। সকলেই সামনে দিয়ে হন হন করে চলে আসলো ইর্তিজা। মেয়েটা যতভাবে ইচ্ছে আঘাত করার পরিকল্পনা করেছে, করুক। আছেই বা কদিন, পরে হয়তো খুঁজলেও আর পাবে না।
একদিন খুঁজে বেড়াবে হয়তো, সেদিন ইর্তিজা ধরা ছোঁয়ার বাইরে থাকবে। পরীক্ষা শেষ দিন, আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা। সবগুলো পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে সবাই। বন্ধুদের সাথে দেখা করে রুষা নিজের সিটে এসে বসলো। ইর্তিজা পরীক্ষা হলে প্রবেশ করলেন, কিন্তু ইর্তিজা এখনো আসেনি। ওর সিটটা ফাঁকা পড়ে আছে। সেদিনের পর থেকে ইর্তিজা রুষার দিকে আর তাকায়নি, দেখলেও না দেখার ভান করে পাশ কাটিয়ে গিয়েছে। খাতা প্রশ্ন সব দেয়া শেষ। 15 মিনিট অতিক্রম হলো, ইর্তিজা এখনো আসেনি। এবার রুষার চিন্তা হচ্ছে। এই হলে বেশ কয়েকটা পরিচিত বন্ধু বান্ধব আছে, প্রত্যেকে একে অন্যের দিকে তাকাচ্ছে। সবাই ইর্তিজার জন্য ভাবছে। স্যারও কয়েকবার খোঁজ নিতে চাইলো, ছেলের বাসায় ফোন দিল, কিন্তু রিসিভ হলো না। প্রায় 40 মিনিট অতিক্রান্ত হলো। রুষা এতক্ষণে মাত্র কয়েকটা অঙ্ক কষেছে। এবার না পেরে চোখে অশ্রু ছেড়ে দিল। জাতীয় পর্যায়ের বোর্ড পরীক্ষা ও কোনো অনুপস্থিতি থাকবে। এক হাতে চোখ মুছছে, অন্য হাতে লিখছে। চোখের 2 ফোঁটা পানি খাতায় পড়ল, সাথে সাথেই সাবধান হয়ে গেল। চোখের পানি পড়লে খাতা ভিজে কালি ছড়াবে। একবার দরজার দিকে তাকাচ্ছে, অন্যবার খাতায় একটু করে অঙ্ক কষছে। হঠাৎ দেখলো ইর্তিজা দরজা দিয়ে ঢুকছে। এমন সময় হলে 2জন স্যার ও একজন ম্যাডাম এগিয়ে গেল। ওর সাদা ইউনিফর্ম রক্তাক্ত, মাথায় ব্যান্ডেজ, পুরো হলে একটা আতঙ্ক বিরাজমান। ম্যাডাম এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে তোমার? ম্যাডাম, আমি ইর্তিজা ইসফার, খালি সিটটা আমার। সবাই তোমার খোঁজ করছিল, মাথায় আঘাত লাগলো কি করে? ম্যাডাম, আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কোনো রকম হাসপাতালে যেয়ে ব্যান্ডেজ করিয়ে আসলাম। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমাকে কি খাতাটা দেবেন? অন্তত পাশ করার মতো লিখি। ইনশাআল্লাহ অন্য সব পরীক্ষা ভালো হয়েছে। গোল্ডেন না পেলেও A+ পেয়ে যাব হয়তো। আমাকে কি একটু সাহায্য করবেন স্যার? শিক্ষকরা হতবাক। এই অবস্থা ও এই ছেলে পরীক্ষা দিতে চাইছে? ওকে বসতে দিয়ে একজন স্যার বলল। ইর্তিজা কাপা হাতে খাতা নিয়ে লেখা শুরু করলো। হঠাৎ পেছন দিকে তাকালো। রুষা ওর দিকে চেয়েছিল, চোখ দিয়ে ইশারা দিল, আমি ঠিক আছি। রুষা এক হাত দিয়ে চোখের পানি মুছে একটা হাসি দিল। ইর্তিজার অধর কোণেও ফুটে উঠল হাসি। কি ছিল রুষার সেই হাসিতে সে জানে না, তবে লেখার গতি বাড়িয়ে দিল। সবার পরীক্ষার সাথে ইর্তিজার পরীক্ষা দিয়ে শেষ করলো। পুরো 100 উত্তর দিতে পারেনি। তার 33 মিনিট সময় বাড়িয়ে দিতে চাইল, কিন্তু ইর্তিজার শরীরের অবনতি হতে আর আগালেন না। বাসা থেকে জসিম সাহেব সায়েম এবং রুষার বাবা এসেছিল বাচ্চাদের শেষ পরীক্ষা তাদের নিয়ে যেতে। ছেলের এই অবস্থা দেখে জসিম সাহেব ভেঙে পড়লেন। সিএনজিতে উঠানোর আগেই শরীর ছেড়ে দিল ইর্তিজা, জ্ঞান হারিয়ে ফেলল। সুমাইয়া ফোনে অপেক্ষায় ছিল, কিন্তু ফোন না আসাতেই নিজেই বেশ কয়েকবার ফোন দিল। ইর্তিজা কখনো সুমাইয়াকে ফোন দেয় না। সুমাইয়া ফোন দিয়ে বিরক্ত করে। ঘড়িতে রাত 9টা। জ্ঞান ফিরেছে বিকেলে, ডক্টর দেখে গিয়েছে। ফোনে ভাইব্রেশনে খাট কেঁপে উঠল। ফোন রিসিভ করে হাসলো ইর্তিজা। হ্যালো ইর্তিজা, তুমি কোথায়? আজকে সারা দিন এতগুলো মেসেজ দিলাম, ব্যাক করলে না যে? ইর্তিজা বড্ড হাসি পাচ্ছে। গত 2-3 মাস মেয়েটাকে ইচ্ছে করে ঘুরিয়েছে শক্তপোক্তভাবে অপমান করার জন্য। ওর স্পষ্ট উদ্দেশ্য বুঝতে পারছে ইর্তিজা। পরীক্ষায় যেন ব্যাঘাত না ঘটে তাই মেসেজ দিলে রিপ্লাই দিত, নতুবা বিরক্ত করতেই এই মেয়ে পিছপা হবে না বুঝতে পেরেছে। আজ সুমাইয়া ইর্তিজাকে ফোন দিয়ে কি বলবে ইর্তিজা জানে। সুমাইয়া ডাকে ধ্যান ভেঙে গেল। ইর্তিজা, একটা কথা ছিল। বলুন। যদিও তুমি বয়সে আমার অনেক ছোট, কিন্তু আমি জানি না কিভাবে প্রথম দেখায় সেদিন তোমার প্রেমে পড়ে গেলাম আমি। তুমি প্রাপ্তবয়স্ক হচ্ছ, এতটুকু ফিলিংস আশা করি বুঝবে। আই কনফেস, আই লাভ ইউ ফ্রম মাই হার্ট। ইর্তিজা হাসে, শান্ত স্বরে বলে, আপু প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি যেমনটা যাচ্ছেন তেমনটা অসম্ভব নয়। সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা হয়, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। কারণটা হয়তো অন্য কিছু। আপনাকে আমি আমার ভালোবাসার বারুটার জায়গা দিতে পারবো না। ওই জায়গাটা অনেক আগে অন্য কারো দখলে চলে গিয়েছে। সুমাইয়া কিছুটা রেগে বলল, তোমার বয়স কত ইর্তিজা? এই বয়সে কিসের ভালোবাসা? অন্য কাউকে মন দেওয়ার সময় পেলে কখন তুমি? কথা বাড়াবো না। সম্মান করেছি তাই ফোন দিলে কথা বলতাম, মেসেজ দিলে রিপ্লাই করতাম।
আজকের পর প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আর হ্যাঁ, আপনি আমাকে রুষা সম্পর্কে যা যা খারাপ বলেছেন দয়া করে মুখ বন্ধ রাখবেন। পরবর্তী কিছু বললে আপনি বয়সে বড় সেটা ভুলে যাব। ইতিজা ফোন কেটে ব্লক করে দিল নাম্বার। জোরে বলে উঠল, বেয়াদব, বলে কিনা বয়স কত তোমার? তাহলে আমাকে প্রপোজ করতে আসছিস কেন, ফাজিল মহিলা?